নমস্কার মেমারিবাসী, আমি আপনাদের বন্ধু, আপনাদের প্রিয় মানব গুহ। এতদিন আপনারা আমাকে অন্য একটা ভূমিকায় দেখেছিলেন মিডিয়াতে, সোজা সাপটা খবর করার জন্য। এখন সেই ভূমিকা কিছুটা পাল্টেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে এই রাজ্যের সবচেয়ে, এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং এই পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল আমার বিধানসভা কেন্দ্রে আমাকেই প্রার্থী করেছে। ফলে আমার ভূমিকা কিছুটা পাল্টেছে, কিন্তু বাকি আমি কিন্তু কিছু পাল্টাইনি। এতদিন যে দাপটের সঙ্গে খবর করে এসেছি, সেই দাপটের সঙ্গে এবার রাজনীতিটা করতে নেমেছি। সিস্টেমের বদল করতে হবে। শুধুমাত্র তৃণমূল সরকারের বদল নয়, আমি যেটা বারবার আমার প্রতিবেদনে আপনাদের বলে এসেছি, তৃণমূলের সরকারের বদল তো অত্যন্ত দরকার। কারণ রাজ্য বিপদে পড়ে গেছে, দেশ বিপদে পড়ে গেছে। এই তৃণমূল সরকারটাকে একেবারে জ্বর থেকে যদি শিকড় সমেত উপড়ে ফেলতে না পারি, তাহলে রাজ্যের বিপদ, দেশেরও বিপদ। তৃণমূল সরকারকে হটাতে হবে, এটা নিয়ে কোন রকম কোনো সন্দেহের অবকাশ নেই। এই রাজ্যে পদ্ম ফুল ফুটবে, বিজেপি নতুন সরকার গড়বে 2026-এ, এবং সেই সঙ্গে এই মেমারিতেও পরিবর্তন হবে। সিস্টেমের পরিবর্তন আর কি করতে হবে? এতদিন যে সিস্টেমগুলো আপনারা দেখে এসেছেন, আমি যেটা বারবার আপনাদের বলেছি, সেই পচে যাওয়া, ঘুম ধরে যাওয়া রাজনীতির আরো পরিবর্তন করতে হবে। তার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, যে জন্য আমি মাঠে নেমেছি। খুব ভালো একটা জায়গায় ছিলাম, সেখান থেকে এই পাকে, এই কাদার মধ্যে নেমেছি শুধুমাত্র এইটাকে পরিষ্কার করার জন্য। যতদিন খবর করেছি আপনারা খুব ভালো করেই আমাকে জানেন যে কোনো রাজনৈতিক দলকে ছেড়ে কথা বলেনি। সেটা সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক বা বিজেপি হোক। আমার যতটা দাপট ছিল আমি ততটা আমার দাপট দেখিয়েছি যতদিন আমি সাংবাদিক ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছি, অন্যান্য নেতাদের প্রশ্ন করেছি। একেবারে রিসেন্ট আমার ভাইরাল হওয়া প্রশ্ন আপনারা দেখেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছিলাম, অমিত শাহকে, যে এই রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও তাকে কেন অ্যারেস্ট করা হলো না। ফলে আমি আমার ভূমিকা যতদিন সাংবাদিক ছিলাম ততদিন আমি পালন করেছি, সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধেই প্রশ্ন করেছি। এটা জানার পরেও এই ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যারা এই ভারতবর্ষের 21টা রাজ্যে আছে, তারা আমাকে প্রার্থী করেছে। শুধু আমাকে নয়, শুধু মানবগ্য নয়, আপনারা যদি বিজেপির প্রার্থী তালিকা দেখেন তাহলে এবার দেখবেন রাজনৈতিক নেতার বাইরেও অনেককে এবার বিজেপি সুযোগ দিয়েছে, যারা প্রতিবাদী মুখ। সাংবাদিক আছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএএস এ কাজ করা লোক আছে, আইপিএস পুলিশ কর্তারা আছেন, দেশের ইন্টেলিজেন্সে কাজ করে আসা ব্যক্তিরা আছেন, আরো বিভিন্ন ভূমিকায় ডাক্তার আছেন, উকিলরা আছেন, আইনজীবীরা আছেন। বিভিন্ন ভূমিকায় প্রতিবাদী ভূমিকা রেখে আসা প্রচুর মানুষকে এবার বিজেপির প্রার্থী তালিকায় আপনারা দেখতে পাবেন। তৃণমূলের প্রার্থী তালিকার মতো নয়। যত রাজ্যের চোর ডাকাত দুষ্কৃতী, এদিকে সুযোগ দিয়ে তৃণমূল যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেটাও আপনারা দেখেছেন। পরিবর্তন চাই। কিসের পরিবর্তন? তৃণমূলের পরিবর্তন। কোন তৃণমূল? যে তৃণমূল আমার বিধানসভায় একেবারেই কোনো নেতা খুঁজে পায়নি, বহিরাগত একজনকে আনতে হয়েছে এই মেমারিতে দাঁড়ানোর জন্য। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ট্রেন্ড, খুব বাজে স্বভাব। মেমারিতে যদি বিজেপি এবং তৃণমূলের প্রার্থী তালিকা গত কয়েক দশক ধরে দেখেন, বিজেপি বরাবরই যারা ভূমিপুত্র তাদেরকে সুযোগ দিয়েছে, তৃণমূল সবসময় চেষ্টা করেছে বাইরে থেকে কাউকে চাপিয়ে দেওয়ার। মেমারিতে তৃণমূলের কর্মী সমর্থকদের বলছি, এটা খুব বাজে ট্রেন্ড। যারা মেমারিতে তৃণমূল করছেন, তাহলে তাদের আশাটা কোথায়? অর্থাৎ কোনো যুব সমাজের কোনো প্রতিনিধি নেই, মেমারিতে কোনো নেতা নেই, তাই বর্ধমান থেকে নেতা ধরে আনতে হচ্ছে। বিজেপির কর্মী সমর্থকদের বলবো, অন্য পার্টির কথা ছাড়ুন, বিজেপি কর্মী সমর্থকদের কথা বলবো, লড়াই করতে হবে। মেমারি জেতা সিট, এই মেমারিতে পদ্ম ফুটছে, মানবগুহ কোনো ম্যাটার নয়। এই মেমারিতে রাম, শ্যাম, যদু, মধু যেই দাঁড়াতো সেই জিতত। গোটা রাজ্যে বিজেপি আসছে, পরিবর্তন হচ্ছে, মানুষ এই মমতা সরকারের হাত থেকে পরিত্রাণ চাইছে, পরিবর্তন হবে, মেমারিতেও পরিবর্তন হবে। বিজেপি আমাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে, আমাকে মানুষ চেনেন। আমার সমাজসেবামূলক কাজ খুব ছোট পরিসরে আপনারা দেখেছেন। ইতিমধ্যে গত কয়েক বছর ধরে মানুষের টাকায় আমি কাজ করে এসেছি। আমার যে ইউটিউব চ্যানেল ছিল সেখানে মানুষ সাহায্য করেছেন আমাকে, এবং মানুষের সাহায্যের টাকায়, আমার সাহায্যের টাকায় অনেক রকমের সমাজসেবামূলক কাজ আমি এই মেমারিতে করেছি, নেতা না হয়েও। 2025-এর 15 আগস্টে আপনাদের বলেছিলাম যে 25টা ক্লাবকে আমরা 4,000 টাকা করে আমি দিয়েছিলাম, শুধুমাত্র জাতীয়তাবোধের বিকাশের জন্য, যাতে তারা বড় ফ্ল্যাগ কিনতে পারে এবং এলাকার কচি কাঁচা শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠান করতে পারে। যদি নেতা না হয়ে এই কাজটা আমি করতে পারি, মেমারিতে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে আপনারা জানেন। শুধু মেমারি নয়, বিভিন্ন জেলাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের যে সমস্ত বন্ধুরা আছেন তাদেরকেও আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, এবং সেই টাকাটা মানুষ আমাকে তুলে দিয়েছে। যদি একজন মিডিয়ার লোক হয়ে, সাংবাদিক হয়ে ছোট পরিসরে আমি এই কাজটা করতে পারি, আপনারা যদি আমাকে বিধায়ক বানান, তাহলে একটা বড় পরিসরে আমি এই সমাজসেবার কাজটা করে যেতে পারি।
লোকে প্রচুর প্রতিশ্রুতি দেয়। এতদিন এই গত কয়েক দশক ধরে আমি মেমারির বাসিন্দা, আমি প্রতিশ্রুতি দেখেছি। সবাই বলে মেমারি হাসপাতালের উন্নয়ন করব, জীবনে উন্নয়ন হয় না। ওই নীল সাদা রঙই হয়, কিচ্ছু হয় না। বাকি ব্লক হাসপাতালগুলো ঢোকা যায় না। মেমারিতে রেলগেটের সমস্যা, শহরে যানজটের সমস্যা, জিটি রোডের উপরেও রেলগেটের সমস্যা, শহরের মাঝখানেও রেলগেটের সমস্যা। সবাই প্রতিশ্রুতি দেয়, করে না কেউ, কারণ লেগে থাকতে হবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি, ইন্ডিয়ান রেল, এদের সঙ্গে লেগে থাকতে হবে, এদিকে প্রস্তাব দিতে হবে। আমার প্রস্তাব থাকবে, যদি আমি বিধায়ক হই, আমি লেগে থাকবো। আমার প্রস্তাব থাকবে যে একেবারে কালসির মোড় থেকে শুরু করে ওভারব্রিজ তুলে চকদিঘি মোড় হয়ে বামুনপাড়া মোড় ক্রস করে রেলগেট ক্রস করে যেতে একটা নিমোর কাছাকাছি নামানো যায়, সেই প্রস্তাব থাকবে। এবং সেখান থেকে রাস্তা বের করে যায় বামুনপাড়া কানেক্টরেট বা ধরুন এই যে রেলগেটের কানেক্টরেট, প্রস্তাব থাকবে। এবং এই প্রস্তাবে আমি লড়বো, মেমারি হাসপাতালের উন্নয়নের জন্য লড়বো। এবং সবচেয়ে যে কাজটা আপনাদের করতে হবে আগে, যেটা মেমারিবাসী ভুক্তভোগী, ওই নেতাদের মানুষের কাছে হাত পেতে দাঁড়ানোটা বন্ধ করে দেবো। দুর্নীতি বন্ধ হবে মেমারিতে। কেউ বাড়ি করলে 1 লাখ টাকা দিন, কেউ পায়খানা বাথরুম করলে 2 লাখ টাকা দিন, রাস্তা করলে টাকা দিন, বাড়ির ড্রেন করলে টাকা দিন। এই সিস্টেমটা বন্ধ করতে হবে। এটা বাংলার মানুষকে, মেমারির বিধানসভার মানুষকে করতে হবে। এবং আমি পাশে থাকবো। প্রশাসনিক কর্তা বা প্রশাসনিক ক্ষমতা আছে এমন একজন যদি আপনাদের পাশে থাকেন, আপনারা দাপট দেখাতে পারবেন। সিস্টেমের বদল আনতে হবে। একটা পুলিশের সেভিক বলুন, বা আপনি পুরসভা অফিসে গেছেন, পুরসভা অফিসের কর্মী বলুন, পুলিশ বলুন, নেতা বলুন, আপনাদের চমকে দিয়ে যাবে। এই সিস্টেমের বদল আনতে হবে। আমি সেই সিস্টেমের বদল আনার জন্য বারবার বলেছি, এবার মাঠে নেমে সেই সিস্টেম বদল আনার কাজ করব, যদি আপনারা আমাকে জেতান। পরিবর্তন ছাড়া কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, বাঁচার রাস্তা নেই। পশ্চিমবঙ্গটা একটা জঙ্গি হাব হয়ে গেছে। দেখেছেন আপনারা খবরের কাগজে, টিভির চ্যানেলে, জম্মু কাশ্মীর, অসম, বিহার, ঝাড়খণ্ড, সব পুলিশ এসে এখান থেকে জঙ্গি উদ্ধার করে নিয়ে যাচ্ছে। কালকে দেখেছেন মালদায় কি হয়েছে, বিচারকদের আটকে রেখে দিয়েছে এসআইআর নিয়ে। রাজ্যটার কি পরিস্থিতি একবার ভাবুন। পরিবর্তন আনতে হবে, সিস্টেমের পরিবর্তন। তৃণমূলের কর্মী সংস্থাদের বলবো, ভেবে দেখুন যে আপনাদের ভবিষ্যৎ কি। প্রতিবারই বাইরে থেকে নেতা এনে প্রার্থী করা হয়। বিজেপি কর্মী সমর্থকদের বলবো, লড়াই নামুন। যত কিছু যা ভুল হয়েছে সে সমস্ত ভুল মিটিয়ে নিতে হবে। আমি পাশে আছি আপনাদের। কোন রকমের কোনো ঝামেলা, কোনো কিছু হলে আমি আপনাদের পাশে থাকবো। আমাদের আইনজীবীদের টিম রেডি। কোন রকম ঝামেলায় আপনারা পড়লে তার সমস্ত দায়ভার আমি বহন করব, পার্টি বহন করবে। এখন আর কোন রকম অন্য কিছু ভাবার সুযোগ নেই, মাঠে নামতে হবে। যারা মাঠে নামবেন তারা চলে আসুন। আপনারা জানেন যে এখানে এমন অবস্থা এই মেমারি বিধানসভা এলাকার, যে আমি বিরোধী প্রার্থী বলে আমাকে কেউ বাড়ি ভাড়া দিতে চায়নি, ভয় পাচ্ছে। সিপিএম এর জমানায় যা ছিল, তৃণমূলের জমানায় তাই আছে। পরিবর্তনটা কোথায় হলো? আমি এই বাংলার, এই মেমারির ভূমিপুত্র হয়ে, মেমারিতে আমার বাড়ি, আমার গড়ে ওঠা, বেড়ে ওঠা। আমার বাবা এখানে জীবন কাটিয়েছেন। আমার বাবাকে আপনারা চেনেন, প্রসূন গুহ, ডাক নাম ছিল হারুদা, 6 ফুট লম্বা, হাতে 6টা আঙ্গুল ছিল। অনেকেই চেনেন আপনারা, মেমারি বাসিন্দাদের কথা বলছি। আমার এখানে বেড়ে ওঠা, এখানেই স্কুলিং, এখানেই কাজ। সেই আমি যদি ভূমিপুত্র হয়ে তৃণমূলের একজন বহিরাগত প্রার্থীর জন্য যদি বাড়ি ভাড়া না পাই, মানুষ ভয় পায়, তাহলে আপনারা কিসের জন্য বেঁচে আছেন? মেমারিবাসী যদি নিজেদের বাড়ি ভাড়া, নিজেদের জায়গা যদি ভাড়া দিতে না পারে তৃণমূলের ভয়ে, তাহলে সেই তৃণমূলকে পাল্টাতেই হবে। বিজেপি কর্মী সমর্থকদের বলছি যে আমার জায়গাতে অভিযান সংঘের সামনে নির্বাচনী কার্যালয় করা হয়েছে, আপনারা চলে আসুন। আমি আপনাদের এলাকায় যাব, আর একটা দিনের পর থেকেই আপনাদের পাড়ায় যাব, আপনাদের পাড়ায় গিয়ে কথা হবে। পরিবর্তন চাই, নাহলে বাঁচার রাস্তা নেই। লড়াই নেমে পড়ুন, এছাড়া ভাবার কোনো অবকাশ নেই। জয় হিন্দ, বন্দে মাতরম। ভবানীপুরে সেই গুজরাটি ভাষায় দেওয়াল লিখন করেছে তৃণমূল কংগ্রেস। মহুয়া মৈত্র বলেছিল, কারা গুজরাটি? একটাও রাষ্ট্রবাদী, তিনি গুজরাটি হন, তিনি মারোয়াড়ি হন, তিনি জৈন হন, বাঙালি হন, তিনি শিখ সমাজ থেকে আসুন, কোন রাষ্ট্রবাদী মানুষ মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে ভোট দিতে পারে না। ভাষার নামে এবং রাজ্যের নামে
নিজেদের মধ্যে লড়াই করে সনাতনীদের বিভক্ত করতে চায়। ইসবার কেউ বাঁটনামাত মানে ভাগাভাগি হবেন না। মমতা ব্যানার্জি এটা আজকে নয়, প্রকাশ্য সভায় হিন্দি স্পিকিং লোকেদেরকে পাতাখোর বলে। বিজয়া সম্মেলনী করেছিলেন ধনধান্য অডিটোরিয়ামে, ফোন করে ভার্চুয়ালি বলেছেন বাহারি লোক ভবানীপুর কো ছিন রহা হ্যায়। এই যে এটা পুরো কারণ হচ্ছে তিনি বাংলাভাষী, হিন্দিভাষী, গুজরাটি, বাঙালি হিন্দুদের ভাগ করতে চান। এবার হিন্দুরা ভাগ হবে না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়িয়া মঠ, আর্য সমাজ, আমাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, এট দ্য এন্ড অফ দি ডে আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমরা রাষ্ট্রবাদী, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। উনি কখনো উর্দু স্পিকিং, বাঙালি স্পিকিং বলেন না। তিনি আমাদের মধ্যে বিভাজন করতে চান। এটা ওনার ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি। এই বিদ্যা চলবে না। যোগীজি বলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজি বলেছিলেন এক রহেগে তো সেফ রহেগে। এখানে সবাই এক থাকবে। মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো আবার ভবানীপুরে হারাবে। আপনার ভবানীপুরে মোদিজি সভা করবেন তাই নিয়ে কটাক্ষ করে কিছুক্ষণ আগে ব্রাত্য বসু বলেছেন যে প্রয়োজন হলে ওনাকে ওখানে ট্রাম্পকে নিয়ে এসে সভা করুন। আপনার ভবানীপুরে মোদিজি সভা করবেন। এই লোকটার অধঃপতন অনেক আগে হয়ে গেছে। একে কেউ ব্রাত্য বলে না, ভৃত্য বলে। মেরুদণ্ডটা বন্ধক দিয়ে দিয়েছে কালীঘাটে। একটা অধ্যাপক, নাট্যকর্মী, তার ক্ষমতার জন্য এই অধঃপতন সত্যি কষ্টদায়ক। প্রাইমারি চাকরি ইন্টারভিউ হচ্ছিল, বলছিল এমসিসি ভায়োলেশন। 15 বছর কোথায় ছিল চাকরি দেওয়ার সময়? সোনাপাপুর বাড়িতে শুভেন্দুরা বাড়ি থেকে কয়েক কোটি টাকা এবং ইল্লিগাল আর্মস উদ্ধার করেছে ইডি, এখনো ক্যাশ গোনা চলছে। ওই টাকা শান্তনু বিশ্বাসের টাকা। শান্তনু সিনহা বিশ্বাসকে অ্যারেস্ট করতে হবে। সোনা পাপ্পুর সঙ্গে দেবাশিস কুমার, শান্তনু সিনহা বিশ্বাস, এদের জাভেদ খান প্রত্যক্ষ যোগাযোগ, এবং এটা তৃণমূলের টাকা ভোটে খরচ করার জন্য রাখা ছিল। শুভেন্দুরা বাড়ি থেকে আর্মস পাওয়া গিয়েছে। শুভেন্দুরা বাড়িতে আর্মস পাওয়া গেছে সোনাপাপুর বাড়িতে। হয়নি। জেতাবেন বোনেরা আমাকে। যারা আজকে বিজেপিকে ভোট দেবে তাদের ভোটের পরে বাড়ির বাইরে নো ভোট টু বিজেপি পোস্টার লাগাতে হবে, নো সাপোর্ট টু বিজেপি। হুমকি দিচ্ছেন, গুন্ডার মতো কথা বলছেন। এর উত্তর বাংলার মানুষ দেবে। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার পরে কোথায় পালাবেন জায়গাটা ঠিক করে। সোনাপাপুর বাড়িতে আজকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। ভানুয়াতু যেতে হবে। সোনাপাপুর বাড়িতে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। একটু আগে মাইকে শোনা গেল ভবিষ্যতের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর লড়াইতে বিজেপির মাইকেই তার শোনা গিয়েছে। আমাদের দল নরেন্দ্র মোদীজিকে মুখ করে নির্বাচনে লড়ছে। নিশ্চয়ই 294 জন বিজেপি যারা জিতবেন তাদের মধ্যে কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন। সেটা বিধায়কদের মতামত, দলের কর্মীদের আবেগ সম্মান রেখে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। তো এই নির্বাচনে আমরা সবাই বিজেপি কর্মীরা, সংগঠকরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। আমরা বিজেপি ঐক্যবদ্ধ পরিবার। আমরা মোদিজিকে সামনে রেখে এই নির্বাচন লড়ছি। মোদিজি নিজে দমদমের সভায় বলে গেছেন আমি গ্যারেন্টার। অতএব কর্মীদের আবেগ থাকতে পারে, কিন্তু ফাইনালি মোদিজি ঠিক করবেন কার হাতে বাংলা তিনি তুলে দেবেন। আপনারা এখন এসব না ভেবে মমতা ব্যানার্জির পরাজয় সুনিশ্চিত করুন। বাংলার স্বার্থে, বেকার যুবক যুবতীর স্বার্থে, বোন দিদি কন্যাদের স্বার্থে এটা খুব প্রয়োজন। মমতা ব্যানার্জিকে হারানো, তৃণমূলকে প্রাক্তন করা এবং বিজেপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বসানো। কার কার নমিনেশনের জন্য অমিত শাহ আজ আসছেন? আগামীকাল আপনার কি কর্মসূচি আগামীকাল? আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায়েত। মাননীয় অমিত শাহজি
11:30 নাগাদ পৌঁছাবেন। তিনি ওখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতা, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিং এর দিকে যাবেন। পুলিশ 200 মিটার আগে যেমন করে দেবেন, তারপরে বাকিটা আমরা যারা নেতৃত্ব এবং প্রার্থী তারা গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। উনি এখান থেকে আসামের প্রচারে যোগ দেবেন। শুভেন্দু অধিকারীর আলাদা করে কনফিডেন্সের দরকার হয় না, কিন্তু অমিত শাহজি পাশে থাকার ফলে কি আলাদা করে জোর পাচ্ছেন ভবানীপুর কেন্দ্র? অবশ্যই, শুধু এই লড়াইটা ভবানীপুরের কর্মীদের বা প্রার্থীর লড়াই নয়, এই লড়াইটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন। অমিত শাহজি আসার মধ্য দিয়ে এটা একটা প্রার্থী হিসাবে আমার কনফিডেন্স 200% আরো বাড়িয়ে দিয়েছে। আর ভবানীপুরের সব কর্মী প্রচারকদের তারাও বুঝে গেছেন যে তাদের মাথার উপর একটা বড় অভিভাবক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, তার নাম অমিত শাহ। টিএমসি বলছে গ্রেফতার করতে হবে। সোনা পাপ্পুর বাড়ি থেকে যে অস্ত্র টাকা পাওয়া গেছে, এটা শান্তনু সিনহা বিশ্বাসের, দেবাশিস কুমারের। তৃণমূল